হ্যালো গাইস, তোমাদের জন্য নিয়ে এসেছি বয়ফ্রেন্ড পন এর এপিসোড 1। শুরু হয় একটি কল্পনাময় প্রাসাদের দৃশ্য দিয়ে, যেখানে আমাদের প্রধান চরিত্র মারিয়া তার ডিজিটাল বয়ফ্রেন্ডের সাথে ডেটে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এরপর গল্পটি 2 সপ্তাহ আগে ফিরে যায়। মীরা দীর্ঘ একটি কর্মদিবস শেষে বাড়ি ফিরেছে। সে তার পুরো দিনটি খুব শুষ্কভাবে পরিকল্পনা করে, ঘন্টা ধরে সব ঠিকঠাক করে থাকে। দিনের শেষে তার হাতে 3 ঘন্টা 30 মিনিট অবসর সময় থাকে এবং সে সেটি কাজে লাগায় নেটফ্লিক্স দেখে। এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো মীরার কাছে খুব মূল্যবান, কারণ খুব দ্রুতই তাকে আবার ব্যস্ত কর্পোরেট জীবনে ফিরে যেতে হয়। সে একটি ওয়েবটুন কোম্পানিতে কাজ করে, যেখানে তারা বিভিন্ন লেখকের কাজ তদারকি করে। অফিসে তার এক ধরনের কাজের প্রতিদ্বন্দ্বী আছে, একজন প্রডিউসার। পার্ক কিওয়ান নেম কর্মক্ষেত্রে তিনি যেন একেবারে জাতীয় সম্পদ। এর মতো সবাই তাকে খুব সম্মান করে। তিনি সম্প্রতি একটি অ্যাডাপ্টেশন ডিল সাইন করেছেন। ইয়ংজি তার ওপর ক্রাশ খেয়েছে এবং তাকে নিয়ে পেনগালের মতো আচরণ করে, কিন্তু মীরা এসব দেখে শুধু চোখ ঘুরিয়ে বিরক্ত প্রকাশ করে। ইয়ং নাম কথাবার্তা বেশ সরাসরি। মীরা যখন একটি পিচ পাঠায়, তখন তিনি তার কাজে কঠোর সমালোচনা করেন এবং একটু ঘুরিয়ে কথা বলেন না। মীরা নিজের জীবনে ডেটিং বা সম্পর্কের জন্য কোনো সময় নেই। সে সামাজিক কার্যক্রম খুব একটা জড়াতে চায়, এড়িয়ে যায়। তবে তার বন্ধু জিয়ন তাকে সেই সপ্তাহান্তে একটি বিয়ের যেতে বোঝানোর চেষ্টা করে। একসাথে খেতে বসে জিয়ন তাকে বলে যেন সে একজন পরিণত ছেলেকে খুঁজে নেয়। তখন মীরা মনে হঠাৎই কিয়ং নামের কথা আসে। সেই রাতে বড় একটা আড্ডা হয় আর মীরা বেশ মাতাল অবস্থায় বাড়ি ফিরে। শেষ পর্যন্ত সে ক্লান্ত হয়ে মেঝেতেই ঢলে পড়ে। মীরা কর্মস্থলে আসলে বড় ধরনের পরিবর্তন ঘটতে চলেছে। জনপ্রিয় ওয়েবটুন লেখক ইয়ংসংকে সামলানোর চাপ সহ্য করতে না পেরে কোচ হঠাৎ চাকরি ছেড়ে দেন। ইয়ংসং সম্পর্কে পরে আরও জানা যাবে। গুজব ছড়ায় যে এখন পার্ক ইয়ং নাম অথবা মীরা এর মধ্যে কেউ একজন কোম্পানির সবচেয়ে জনপ্রিয় লেখক নেই তার প্রধান লেখককে ম্যানেজ করার দায়িত্ব পেতে পারে। রোমান্স প্রডিউসাররা কিন্তু ইয়ংসংয়ের কাছাকাছি যেতে চাইছে না, কারণ সবাই জানে তার সাথে কাজ করা কতটা বিষাক্ত ও কঠিন। ডিরেক্টর হয়তো তাকেই এই দায়িত্ব দিতে পারেন। নিজের গোপন অস্ত্র ম্যাকারন নিয়ে মীরা ডিরেক্টরের কাছে যায়, যাতে তিনি এই দায়িত্বটা কিয়াং নামকে দেন। কিন্তু সেখানে গিয়ে দেখে কিয়ং নাম আগেই উপস্থিত, আর তারও একই পরিকল্পনা। দুজনেই দায়িত্ব একে অপরের উপর ঠেলে দিতে চেষ্টা করে, কারণ কেউ তাদের কাজ ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য নষ্ট করতে চায় না। ফলাফল হিসেবে স্বাভাবিকভাবেই এই দায়িত্ব শেষ পর্যন্ত মীরার উপর পড়ে। মীরা টিম তাকে সমর্থন দেয়, কিন্তু সে ভালো করেই জানে ইয়ংসং কেমন মানুষ। আসলে আগে মীরা তাকে ম্যানেজ করত, তাই সে নিজে দেখেছে যে ইয়ংসং কতটা ঝামেলাপূর্ণ এবং অতিরিক্ত যত্ন দাবি করে। অনলাইনে ট্রল বা সমালোচনাদের প্রতি ইয়ংসং খুব সংবেদনশীল, আর প্রায় সব বিষয়ে মামলা করার হুমকিও দেন। নিজের কাজ নিয়ে অতিরিক্ত আসক্তির কারণে 3 বছর আগে তার সম্পর্ক সেজুয়েনের সাথে ভেঙে পড়েছিল। এখন যদিও ইয়ংসংয়ের কোনো সম্পর্ক নেই, তবুও তাকে সামলানোর দায়িত্ব নিতে মীরা খুব একটা ইচ্ছা নেই। পরিস্থিতি আর জটিল হয়ে যায়, কারণ সিজিয়ন আসলে মীরাকে জিয়ং এর দুজনেই পরিচিত বন্ধু। যদিও সে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয় না, কিন্তু জানা যায় যে সে অন্য এক নারী ইয়ং মিয়ের সাথে বাগদান করছে। এই খবর শুনে মীরা খুব ভেঙে পড়ে, কারণ সে এক সময় সিজুনকে ভালোবাসত এবং তারা একসাথেই বিয়ের কথাও আলোচনা করেছিল। তবে মীরার মতে তাদের সম্পর্কটা সবসময় একতরফা ছিল। অতীতে সিজুন জীবনের বড় সিদ্ধান্তগুলোর কথা বিয়ে সহ বলার সময় আমরা না বলে সব সময় আমি শব্দটাই ব্যবহার করত। অবশ্যই মীরা এ ধরনের মন্তব্য শুনে ইয়ংসং মোটেও খুশি হবে না। নতুন ক্লায়েন্টের সমালোচনার জন্য এক গাদা ফাইল পাওয়ার পাশাপাশি পার্ক ইওয়াং
মীরার কাছে একটি সাউনা কুপন পাঠায় ডিরেক্টরের পক্ষ থেকে, কারণ এই কাজের চাপের কারণে সাউনা হয়তো তার দ্বিতীয় বাড়ির মতো হয়ে যাবে। এরপর মীরার দিনটা আরও খারাপ হয়ে যায় যখন ইয়ংসং তার রঙিন পোশাক পরে অফিসে এসে হাজির হয় এবং বলে তারা একসাথে লাঞ্চ করবে। মীরাকে তার টিম থেকে আলাদা করে নিয়ে যাওয়া হয়। এখানে আমরা দেখি ইয়ংসং শুধু ভঙ্গুর মনের মানুষই নয়, তার অঙ্কবোধ ও খুব দুর্বল। সে খুবই আত্মকেন্দ্রিক এবং কোনো সমালোচনা একদমই সহ্য করতে পারে না। তবে বিষয়টা এখন ব্যবসার অংশ, তাই মীরা কিছু গঠনমূলক সমালোচনা দেওয়ার চেষ্টা করে যাতে তারা সময় মতো নতুন অধ্যায় প্রকাশের ডেডলাইন পূরণ করতে পারে, নইলে মীরা চাকরিটা ঝুঁকির মুখে পড়তে পারে। এই মিটিংয়ের মাঝখানেই মীরার কাছে ডিরেক্ট এবং একজন ব্যবসায়ী আসেন। তিনি এবং তার টিম ডিইউ কোম্পানি থেকে ইয়ংসংয়ের একটি চরিত্রে সে উই ব্যবহার করে একটি নতুন ডেটিং সিমুলেশন প্ল্যাটফর্ম চালু করেছে। এটি মূলত একটি সিমুলেটেড ডেটিং অ্যাপ, ভার্চুয়াল রিয়েলিটি চেয়েও বেশ একটি গেমের মতো। এর নাম বয়ফ্রেন্ড অন ডিমান্ড। মীরা প্রস্তাব দিয়েছে অ্যাপটিতে ইয়ংসংয়ের পূর্ণ সাপোর্টিং চরিত্রগুলো ব্যবহার করা যেতে পারে। মিনিয়ং মীরার কাছে একটি প্রস্তাব রাখে। সে চায় মীরা 1 মাসের জন্য প্রযুক্তিটা পরীক্ষা করে দেখুক। পুরো পরীক্ষাটি হবে তার ভার্চুয়াল অভিজ্ঞতা ঘিরে, কোন জিনিস কাজ করে কোন জিনিস করে না এবং মাঝখানে সবকিছু এতে অন্তর্ভুক্ত থাকবে। মীরা কাজের প্রতি যত্ন ও নিখুঁত মনোভাবের কারণে মিন তাকে এই পরীক্ষার জন্য পারিশ্রমিকও দিতে রাজি। বাড়িতে ফিরে মীরা ডিভাইসটি সেট আপ করে এবং হঠাৎ করেই ভার্চুয়াল জগতে চলে যায়। মজার ব্যাপার হলো এটি ঠিক সেই একই দৃশ্য যেটা নিয়ে সে আগে সমালোচনা করেছিল। ওয়েবটুনের গল্পে যেমন ছিল, সেখানে সি উই সার্ফিং করার পর সমুদ্রের তীরে ভেসে আসে। এবার একটি বিশাল ঢেউ মীরার উপর এসে পড়ে এবং তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। কিছুটা অদ্ভুত সিজিআই দৃশ্যের মাধ্যমে মীরা সি উইকে বাঁচায় এবং প্রথমবারের মতো দুজনে চোখাচোখি হয়।